আমি একটা কথা বলি, ব্যাপারটা হচ্ছে যে আজকে যে মামলাটা ছিল সত্যি সত্যি একটা ছিল তৃণমূল কংগ্রেসের মামলা। আমি কোনো তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতকও নয়, আমি কোনো পার্টির মেম্বারও নই, আমি একজন আইনজীবী হিসেবে কথা বলছি। সেই মামলাটি যখন ওঠে তখন বলা হচ্ছিল যে এই মামলাটা মেনটেনেবল নয়। কেন? অনেকগুলো কারণ বলছিলেন, তার মধ্যে একটা বলছিলেন যে সুপ্রিম কোর্টে মামলাটা পেন্ডিং। আমি 1 নম্বর পয়েন্টটা কিশোরই বলবো, পরশুদিন তোমার চ্যানেলে এসে একটা প্রোগ্রাম হয়েছিল যেখানে বলা হয়েছিল যে তৃণমূল কংগ্রেসের লোকদিকে হোয়াটসঅ্যাপ করে বলা হয়েছিল যে কোর্টের মধ্যে ভিড় জমাবে যাতে মামলাটি না হয়। একটা হাই ভোল্টেজ ম্যাটার, সবাই এক্সপেক্ট করেছিল বিশাল কিছু হবে। তাহলে সেই দিনও যদি মামলাটা হতো, এই সাবমিশনটা ইডির পক্ষ থেকে হতো যে না মামলাটা এখানে মেনটেনেবল নয় যেহেতু সুপ্রিম কোর্টে পেন্ডিং, তাহলে সেই দিনও মামলাটা হতো না। ইডি এখানে মামলা করতে চায় না, ফলে জড়ো হোক বা না হোক মামলাটা কিন্তু ইডি বলছে সুপ্রিম কোর্টে হবে, এখানে হবে না। 1 2 নম্বর কোশ্চেন হচ্ছে যে এখানটাতে আমরা যারা আলোচনা করছি যেদিন থেকে ঘটনাটা ঘটেছে, এই ফিরদৌস স্বামীও বললেন, আমিও বলছি, এখানে যারা আছে সবাই বলবে যে আমরা যেটুকু আইনটা শিখেছি যে কোনো একটা ইনভেস্টিগেশন এজেন্সি, ইডি হোক, সিবিআই হোক, কলকাতা পুলিশ হোক, রাজ্য পুলিশ হোক, যখন তিনি একটা ইনভেস্টিগেশন করতে যাবেন তখন সেখানে যদি কেউ ইন্টারাপ্ট করে সেটা হচ্ছে একটা ক্রিমিনাল অফেন্স, এবং ওখান থেকে জিনিসগুলো নিয়ে চলে এসছে সেটাও খুব অপরাধ করেছে। এইটা আমরা শিখে এসেছি যে এইটা হচ্ছে আইন। তাহলে কি হলো, আমরা তো আর কনক্লুশন পার্টে আসতে পারি না যে তিনি দোষ করেছেন বা তার শাস্তি হোক। তাহলে আমরা তাকিয়ে আছি কোর্টের দিকে। কেন তাকিয়ে আছি? আমরা জানি হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট হচ্ছে ল মেকার। আজকে যে লটা আছে আমরা জানি সেটা সুপ্রিম কোর্টের রায়ে বা হাইকোর্টের রায়ে চেঞ্জ হয়ে যেতে পারে অনেক সময়, তো ল মেকার। তাহলে আমরা কি জন্য তাকিয়ে আছি যে সত্যি সত্যি মমতা যদি এই অপরাধটা করে থাকে তাহলে তার কি ধরনের শাস্তি হয়, নাকি এইখানে ডাইমেনশনটা চেঞ্জ হয়ে যাবে। আমরা নতুন করে জানতে পারবো এই মামলার মাধ্যমে যে কোনো ইনভেস্টিগেশন এজেন্সি হোক না কেন তারও একটা প্যারামিটার্স আছে যে আপ টু হোয়াট এক্সটেন্ট দে ক্যান গো। সেই জায়গাটার থেকে আমরা তাকিয়ে আছি, এখনও পর্যন্ত আজকেও তাকিয়েছিলাম। ফলে আমি বলছি যে যদি মনে হয় ইডির যে সুপ্রিম কোর্টে মামলাটা অ্যাপ্রোপ্রিয়েট, তিনি এখানে চিফ জাস্টিসের ঘরে, সিঙ্গেল বেঞ্চে, সুপ্রিম কোর্টে বিভিন্ন জায়গায় মামলা করে আছে। সুপ্রিম কোর্টে যখন যাবে তখন বলবে হাইকোর্টে পেন্ডিং, হাইকোর্টে যাচ্ছে সুপ্রিম কোর্টে পেন্ডিং। তাহলে সদিচ্ছাটা কি? আমরা তো জানতে চাই অপরাধ করলে তার নির্দিষ্টভাবে শাস্তি হোক। তিনি তো যখন এফিডেভিট দিতে বললেন তিনি 2 সপ্তাহ টাইম নিলেন। ইডির অ্যাডভোকেট কেন 2 সপ্তাহ নিলেন? একটা সিরিয়াস ম্যাটার, তিনি তো 1 দিন নিতে পারতেন, 2 দিন নিতে পারতেন, 1 সপ্তাহ নিতে পারেন, তিনি তো ডিলে করছেন। তার মানে আমি বলতে চাইছি দুটো জিনিস। আমরা একটা চাই যে অ্যাজ আর্লি এজ পসিবল ম্যাটারটাকে ডিসপোজ অফ হয়ে সত্যি সত্যি যদি মমতা ব্যানার্জি কোনো দোষ করে থাকে তার একটা শাস্তি হোক। আর না হলে আমরা বুঝতে পারবো যে ভোটের ইস্যুটা নেই, এই ইস্যুটা 26-এর ভোট পর্যন্ত চলবে, ডাকাত ডাকাত চোর 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 করে, এইটাই হবে ইস্যু। কোনটা ঠিক আমরা দেখতে চাই। আজকে যে ইডির অফিসার যিনি অ্যাডভোকেট অ্যাপিয়ার করেছিলেন তিনি শুধু ইন্টারাপ্ট করে গেলেন, তিনি কোনো আমরা দেখলাম না এমন কোনো সাবমিশন করলেন যেখান থেকে আমরা মনে করব যে সত্যি সত্যি তিনি কিছু একটা দিশা দেখাতে পারলেন যে সত্যি সত্যি মমতা ব্যানার্জি অফেন্স করেছেন। ফলে মর্নিং শোজ দ্য ডেজ। ফলে আজকের যে সাবমিশনটা আমরা দেখলাম, আমি ব্যক্তিগতভাবে আইনজীবী হিসেবে এমন একটা কোনো ক্লু দেখতে পেলাম না ইডির অ্যাডভোকেটের কাছ থেকে যেখান থেকে মনে হবে সত্যি সত্যি এটা একটা গর্হিত কাজ করেছে, অপরাধ করেছে। বিজেপির ইস্যু ছাড়া আর কিছু না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।